আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আব্দুল্লাহ আল মামুন ওরফে মাস্টার মামুন শুরু করছি আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত প্রিন্স মামুন এবং ব্লু ফেরি লায়লা বিষয়ে। তো আপনাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, সমাজে এত এত বিষয় থাকতে এই বিষয়টিকে কেন আমি আলোচনার টপিক হিসেবে বেছে নিলাম। আসলে এই বিষয়টিকে আলোচনার টপিক হিসেবে বেছে নেওয়াতে আপনাদের কাছে যতটুকু হাস্যকর মনে হচ্ছে, এই ভিডিওটিতে আসলে ততটুকুই শিক্ষণীয় বিষয় রয়েছে। এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব মানুষ কীভাবে মানুষকে ফাঁদে ফেলে এবং সেই ফাঁদ থেকে মানুষ কীভাবে বের হয়ে আসতে পারে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখলে এটি আপনার জ্ঞানের দ্বারকে নতুনভাবে উন্মোচিত করবে বলে আমি বিশ্বাস করি। আলোচনার সুবিধার্থে এই ভিডিওটিকে আমি 3 ভাগে বিভক্ত করেছি। 1, লায়লা কিভাবে মামুনকে ফাঁদে ফেলেছে। দ্বিতীয়ত হচ্ছে এই ফাঁদ থেকে মামুন কীভাবে বের হয়ে আসতে পারে কিংবা আমরা বের হয়ে আসতে পারবো। আর তৃতীয়ত হচ্ছে মানুষ কখন মামুনকে সাপোর্ট করবে এবং মামুনের পক্ষে কখন মানুষ ভয়েস রেইজ করবে। তো চলুন একে একে সব কিছু টপিকস আলোচনা করা যাক। প্রথমত হচ্ছে লায়লা কিভাবে মামুনকে ফাঁদে ফেলেছে। এটা বোঝার জন্য আপনাকে 2টা জিনিস বুঝতে হবে। এক হচ্ছে টিনেজ ফ্যান্টাসি আর দ্বিতীয়ত হচ্ছে হানি ট্র্যাপ। টিনেজ ফ্যান্টাসিটা কি? টিনেজ ফ্যান্টাসি হচ্ছে মূলত ইংরেজির 13 থেকে 19 অর্থাৎ 13 থেকে 19 বছর বয়সী একজন কিশোর কিংবা কিশোরী অতি আবেগের বশবর্তী হয়ে জীবন সম্পর্কিত যে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, যা তার জীবনকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু সেটা তার হিতাহিত জ্ঞানে থাকে না। সেটাই হচ্ছে টিনেজ ফ্যান্টাসি। টিনেজ ফ্যান্টাসির অন্যতম প্রধান ভুল হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি অতি আকর্ষণ। তো বিপরীত লিঙ্গের মানুষটি চেহারা কালো না ধলা কিংবা সেরি না বুড়ি, এই বিষয়গুলো বিবেচনা না করে মানুষ একটা ভিন্ন রকম অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। তো এই যে অবৈধ সম্পর্ক, এটাকে আমরা মূলত এখানে টিনেজ ফ্যান্টাসি হিসেবে উল্লেখ করব। তো টিনেজ ফ্যান্টাসি কিভাবে মামুনের জীবনে প্রভাব ফেলেছে সেটা আমরা একটু আলোচনা করলেই বুঝতে পারবো। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ শব্দটি নিশ্চয়ই আপনারা কুখ্যাত কিংবা বিখ্যাত ডিবি প্রধান হারুনের মুখে শুনেছেন এমপি আনার হত্যাকাণ্ডের সময়, কিংবা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের অ্যাম্বাসেডরের সাথে মডেল মেঘনা আলমের এই ঘটনার সময়। এক কথায় হানি ট্র্যাপ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কাউকে নারী, টাকা এবং নেশাজাতীয় দ্রব্য এই 3টি বিষয়ের মাধ্যমে নিজের আয়ত্তে নিয়ে এসে তাকে পুতুলের মতো নাচানোই হচ্ছে হানি ট্র্যাপ। কারণ জন্মগতভাবে মানুষের এই 3টি জিনিসের প্রতি আকর্ষণ থাকে, বিশেষ করে টাকা এবং নারী। কারো যদি টাকার প্রতি লোভ নাও থাকে, সুন্দরী নারীর প্রতি অবশ্যই আকর্ষণ থাকে। আর যদি টাকা এবং সুন্দরী নারীর প্রতি আকর্ষণ নাও থাকে, তাহলে তার অবশ্যই নেশাজাতীয় দ্রব্যের প্রতি আকর্ষণ রয়েছে। অর্থাৎ এই 3টি বিষয়ের যে কোনো একটি কিংবা একাধিক বিষয়ের উপর মানুষের অবশ্যই দুর্বলতা রয়েছে। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য তার পিছনে এই 3টি জিনিসকে ইনভেস্ট করাই হচ্ছে হানি ট্র্যাপ। এখন চলেন বুঝে আসার চেষ্টা করি লায়লা কিভাবে মামুনকে হানি ট্র্যাপ করেছে। আসলে লায়লা মামুনকে পরিকল্পিতভাবে হানি ট্র্যাপ করেছে এটা আমি বলতে চাচ্ছি না। আসলে মানুষের জন্মগতভাবে যেই 3টা জিনিসের প্রতি দুর্বলতা রয়েছে বলে আমরা এই হানি ট্র্যাপের মাধ্যমে জানলাম, সেই 3টা জিনিসই মামুনকে সরবরাহ করেছে লায়লা। প্রথমত হচ্ছে টাকা। আমরা নিশ্চয়ই মামুনের লাইফটি দেখেছি এবং সেখানে মামুন বলেছে যে তার সাথে লায়লার পরিচয়ের মাত্র 6 মাসের মাথায়। তো তাহলে চিন্তা করুন, যেই ছেলের নুন আনতে পান্তা ফোড়ায় অবস্থায়, সেই ছেলেকে যদি কেউ 12 লক্ষ টাকার একটা গাড়ি উপহার দিয়ে চলাফেরা করার জন্য, তার তো নিশ্চয়ই মাটিতে পা থাকার কথা না। এছাড়াও লায়লার ভাষ্য অনুসারে মামুনকে দিতে দিতেই লায়লা এখন ঋণগ্রস্ত। সুতরাং লায়লা মামুনকে কত টাকা দিয়েছে আয়ত্ত আনার জন্য সেটা আপনারাই ভেবে দেখতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ এমনিতেই নারীর প্রতি দুর্বল, সেটা যে কোনো বয়সেই হোক না কেন। একজন পুরুষের বয়স যদি 60 বছরও হয়, তারপরেও যদি কোনো সুন্দরী মেয়ে কিংবা কোনো একটা মেয়ে যদি তাকে অনৈতিক সম্পর্কের দিকে ডাকে, তাহলে সেই পুরুষ সাধারণত সেটাকে ফেরাতে পারে না। আর সেক্ষেত্রে মামুন তো ছিল টিনেজ, তার টিনেজ ফ্যান্টাসিটা কাজ করেছিল। আমি এর আগে নিশ্চয়ই বলেছি যে টিনেজ ফ্যান্টাসিতে বিপরীত লিঙ্গের কেউ যদি কাউকে আকর্ষণ করে, তাহলে তার চেহারা দেখার দরকার নাই, তার উচ্চতা দেখার দরকার নাই, তার চামড়ার রং দেখার দরকার নাই, জাস্ট বিপরীত লিঙ্গের কোনো মানুষ হলেই মানুষ তার প্রতি আকর্ষিত হয়ে যায়। আর সেক্ষেত্রে মামুনের এই টিনেজ ফ্যান্টাসিকে কাজে লাগিয়েছে লায়লা। কারণ লায়লা একজন শিক্ষিত এবং স্মার্ট মেয়ে। সে যখন সেজে গুজে একটা গাড়ি ব্যবহার করে যখন মামুনের সামনে নিজেকে এইভাবে উপস্থাপন করেছে, তখন স্বাভাবিকভাবেই মামুন লায়লার প্রতি ইমপ্রেসড হয়ে গেছে। আর তৃতীয়ত হচ্ছে নেশা। আমি কোনো একটা ইন্টারভিউতে দেখেছি যে লায়লা বলেছে যে মামুনকে বস্তি থেকে তুলে এনে সীসা বার পর্যন্ত নিয়ে গেছে। এখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে লায়লা মামুনের পিছনে টাকা, নিজের যে নারীত্ব এবং হচ্ছে নেশা, এই 3টা জিনিসের মাধ্যমেই মামুনকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। এখন
এখন আমরা বোঝার চেষ্টা করব মামুন কেন লাইলার এই ফাঁদ থেকে বের হতে পারছে না। আসলে লাইলা অত্যন্ত শিক্ষিত এবং হচ্ছে সুচতুর একজন মহিলা। সে অত্যন্ত সাজিয়ে গুছিয়ে কথা বলে। সে একটা ইন্টারভিউতে বলেছে যে মামুনকে নাকি সে নেশা করতে নিষেধ করে, এই জন্য মামুন তাকে অত্যাচার করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে এর আগের ইন্টারভিউতে বলেছিলেন যে একজন বস্তির ছেলেকে একদম সীসা বার পর্যন্ত তুলে নিয়ে গিয়েছেন আপনি, তাহলে এর আগে আপনি তাকে নেশা করালেন কেন, আর এখন নেশা করতে নিষেধ করছেন কেন? আর মামুনের প্রতি লাইলার দ্বিতীয় অভিযোগ হচ্ছে মামুন কোনো মেয়ের সাথে অবৈধ মেলামেশা করতে পারবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, মামুন কেন অবৈধ মেলামেশা করতে পারবে না, আর এইটি বাধা দেওয়ার আপনি কে? তার বাবা, মা, নাকি আপনি তার বিবাহিত স্ত্রী? এখন এই বিষয়টিকে আবার আপনারা গুলিয়ে ফেলেন না যে মামুনের অবৈধ মেলামেশার পক্ষে আমি কথা বলছি। জাস্ট এখানে লাইলা যে সকল বিষয়ে মামুনকে ক্লেম করেছে সেগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখানে আমি আপনাকে 99% নিশ্চয়তা দিয়ে বলতে পারি লাইলা এখনও মামুনের বিবাহিত ওয়াইফ নয়। কারণ লাইলা এর আগের বেশ কয়েকটি ইন্টারভিউতে বলেছে যে মামুন এবং লাইলার ভিতরে তার যে সম্পর্ক কি সেটা সময় হলে ক্লিয়ার করবেন। এখন এই যে মামুন এবং লাইলার এত এত ঝামেলা হচ্ছে, এখনও লাইলা কেন বিষয়টিকে ক্লিয়ার করছে না? তার মানে নিশ্চয়ই মামুন যে তার বিবাহিত স্বামী সেটা বোঝানোর মতো উপযুক্ত প্রমাণ লাইলার হাতে নেই। তাহলে এবার তো আমি বলতেই পারি আপনি নিজেই মামুনের সাথে যেই সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কটি অবৈধ। আপনি নিজে একটা অবৈধ সম্পর্কে থেকে আরেকজন মানুষকে তো এই উপদেশ দিতে পারেন না যে আপনি অবৈধ সম্পর্কে যাবেন না। এখন লাইলা ভক্তদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন থাকতে পারে, আপনি সকল দোষ লাইলাকে দিয়ে মামুনকে কি নিষ্পাপ বানানোর চেষ্টা করছেন? নিশ্চয় না। আপনারা পুরো আলোচনাটা শুনলে আমি সেটাও ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা আবার এটাও বলতে পারেন যে ভাই আপনি কি লাইলা এবং মামুনের বিবাহের কাবিননামাটি দেখেননি? 2022 সালে বিবাহ করেছে 5 লক্ষ টাকা কাবিনে। আমি আপনাকে বলি ওই লেখাটা পুরাটাই একজনের হাতের লেখা, সুতরাং ওটা কখনোই কোনো সলিড কাবিননামা হতে পারে না। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, কোনো এক সাংবাদিক সেই কাবিননামার যে অফিসটা রয়েছে সেখানে গিয়েছিলেন। তারা বলেছেন এখানে যে রেজিস্টার স্বাক্ষর করেছেন বলে 2022 সালে উল্লেখ করা হয়েছে, সেই রেজিস্টার আসলে 2020 সালেই মারা গিয়েছেন। সুতরাং এখানে প্রমাণিত হয় যে লাইলা মামুনকে কিভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে। এটা একটা ফেক কাবিননামা। এখানে স্বাক্ষর দেখানো হয়েছে এমন একজন রেজিস্টারের যিনি 2020 সালে মৃত্যুবরণ করেছেন। এবার আসি আসল প্রশ্নে, যে লাইলা না হয় মামুনকে বারবার ফাঁদে ফেলার চেষ্টা করেছে, তাহলে মামুন কেন লাইলার ফাঁদে পা দিল? তাহলে কি মামুনের দোষ নেই? নিশ্চয়ই মামুনের দোষ আছে, তবে সেটা 100 ভাগের 10 ভাগ, আর বাকি 90 ভাগ দোষ অবশ্যই লাইলার। কিভাবে? আমি আমার এক কলিগ জাহিদ ভাইয়ের একটা উক্তি দিলেই আপনারা মনে হয় বিষয়টা ক্লিয়ার করে বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমরা কোনো একটা চার আড্ডায় বলতেছিলাম অমুক অফিসার খারাপ, অমুক অফিসার ঘুষ খায়, অমুক অফিসার দুর্নীতি করে। তো এই সময় জাহিদ ভাই আমাদেরকে বলেছিলেন যে এটা আসলে ওই জায়গাটার দোষ। কেন? ওই জায়গায় থাকলে মানুষ এমনিতে না চাইতেই কোটি কোটি টাকা নিয়ে তাদেরকে দিয়ে দেয় যে আপনারা এই টাকা নেন, আমাদের এই কাজটা একটু করে দেন। আবার সুন্দরী সুন্দরী নারীরা ওই জায়গায় এসে নিজেদের দেহকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। সুতরাং তুমি আমি যদি ওই জায়গায় থাকতাম আমরাও একই কাজ করতাম। যদি আমরা এই কাজ না করতাম তাহলে আমরা নিশ্চিত জান্নাতি। সুতরাং আপনাকেও বুঝতে হবে মামুন কিন্তু তার কাছে আসেনি। লাইলাই মামুনকে গাড়ি উপহার দিয়েছে, তার নিজেকে বিলিয়ে দিয়েছে এবং তাকে নেশার মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করেছে। আর মামুন হয়তো একটু প্রয়োজনের চেয়ে বেশি মাখামাখি করে ফেলেছে, কারণ হচ্ছে তার ওই টিনেজ ফ্যান্টাসি। আমি বারবার বলছি এই টিনেজ ফ্যান্টাসির কারণে মামুন একটু বেশি মাখামাখি করে ফেলেছে। একবার আপনি চোখ বন্ধ করে নিজের কথা ভাবুন তো, আপনি একজন 15 বছরের একটা ছেলে, ওই সময় আপনি আসলে কি চিন্তা করতেন? ওই সময়কালে যদি আপনাকে কেউ 12 লক্ষ টাকার একটা গাড়ি উপহার দিত, কিংবা একজন নারী আপনাকে তার দৈহিক মেলামেশার অফার করত, কিংবা আপনাকে নেশার মধ্যে ডুবিয়ে রাখতো, তাহলে আপনি আসলে কি করতেন? তো আপনি যদি মামুনের জায়গায় নিজেকে বসিয়ে বিষয়টিকে চিন্তা করেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে মামুনের দোষ রয়েছে খুবই সামান্য। আমরা হয়তো এই বিষয়গুলো এত গভীরভাবে চিন্তা না করে মামুনকে গালিগালাজ করছি, মামুনকে দোষারোপ করছি, বলছি লোভে পাপ, পাপে মৃত্যু। আসলে কবি একটি কথা বলেছিলেন যে আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারায় অন্যের পাপ মাপি। অর্থাৎ আমরা নিজেরা ওই যে মামুনের জায়গায় থাকলে কি করতাম সেটা চিন্তা না করে শুধু মামুনের দোষ ধরতে আমরা ব্যস্ত। এখন একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে মামুন যেহেতু লাইলার ফাঁদে ফেসেই গেছে, তাহলে মামুন এখন কেন লাইলার ফাঁদ থেকে বের হয়ে আসার চেষ্টা করছে? এর একটা সংক্ষেপ উত্তর হচ্ছে, মানুষ যখন মানুষকে জাদু করে তখন সেই জাদুর প্রভাব যতদিন থাকে তখন তার আসলে হিতাহিত জ্ঞান থাকে না। ঠিক তেমনিভাবে লাইলা মামুনকে একটা জাদুর মতো করে মামুনের টিনেজ ফ্যান্টাসির সুযোগ নিয়ে তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে রেখেছিল। এখন যখন মামুন একটু ম্যাচিউরড হয়েছে তখন আসলে বোঝার চেষ্টা করেছে যে আসলে লাইলা আমার চেয়ে বয়সে অনেক বড়, এই বিষয়টা সমাজে কিভাবে নিবে।
এই বিষয়গুলো বুঝে যখনই মামুন লায়লার কাছ থেকে বের হয়ে আসার চেষ্টা করেছে, তখনই লায়লা মামুনকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করেছে, বিভিন্ন ট্রেপে ফেলেছে এবং তাকে বিভিন্ন মামলা দিয়ে আটকানোর চেষ্টা করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে মামুন কি কোনোভাবেই লায়লার এই ফাঁদ থেকে বের হয়ে আসতে পারবে না? উত্তর হচ্ছে অলৌকিক কিছু না ঘটলে এখান থেকে মামুনের বের হয়ে আসার সম্ভাবনা খুবই কম। কারণ লায়লা একটা ইন্টারভিউতে বলেছে যে মামুন তার পেটে লাথি মেরে তার বাচ্চা নষ্ট করে দিয়েছে। তো এখানে বাংলাদেশের আইন যেটা বলে, বাংলাদেশের আইনের ৩১৩ ধারা মোতাবেক কোনো ছেলে যদি কোনো মেয়ের অনিচ্ছা সত্ত্বে বাচ্চা নষ্ট করে দেয় তাহলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে এবং সাথে সাথে জরিমানাও হতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, মামুন এই লায়লার ফাঁদ থেকে বাঁচতে পারবে তাহলে তাকে কমপক্ষে 10 বছরের জেল খাটতে হবে। তো 10 বছর জেল খাটলে মামুনের আর থাকবেইটা কি? এই জন্য এখান থেকে বের হয়ে আসা কঠিন। আর দ্বিতীয়ত হচ্ছে দুইজনের একজন, যে কোনো একজনের মৃত্যু, দুইজনের যে কোনো একজনের মৃত্যু এই বিশৃঙ্খলা থেকে জাতিকে মুক্ত করতে পারে। আর তৃতীয়ত হচ্ছে লায়লা যদি মনে করে, লায়লার যদি বুধ শক্তি হয় যে মামুন আমার চেয়ে, আমার ছেলের বয়স মামুন আমার চেয়ে অনেক ছোট, আমি মামুনকে যা করেছি সমাজে আমারও মান সম্মান রয়েছে, সুতরাং আমি মামুনকে ছেড়ে দিলাম, মামুন মামুনের মতো বাঁচুক, আমি আমার মতো বাঁচি, তাহলেই শুধুমাত্র এটা সম্ভব। অন্যথায় কোনো উপায় আছে বলে আমার জানা নেই। এতক্ষণ আমরা যে সকল যুক্তির মাধ্যমে বিষয়টিকে বোঝার চেষ্টা করলাম তাতে বোঝা গেল যে এখানে মামুনের দোষ হচ্ছে 10 ভাগ এবং লায়লার দোষ হচ্ছে 90 ভাগ। মামুন যদি নিজের ভুল বুঝতে পেরে জাতির কাছে ক্ষমা চায় এবং কারোর সাথে অবৈধ মেলামেশা না করার প্রতিশ্রুতি দেয় এবং সামাজিকভাবে দৃষ্টিকটু হয় এমন কোনো কাজ না করে, তাহলেই কেবল মানুষ তাকে সমর্থন করবে। আমি মামুনকে বলতে চাই, ভাই তুমি ছোটোখাটো কোনো সেলিব্রিটি না, তোমার এখন কোটি কোটি টাকা, তুমি 1 কোটি টাকা দামের গাড়িতে চড়ো, সুতরাং তুমি নিজেকে সংশোধন করো, জাতির কাছে ক্ষমা চাও, একটা বৈধ সম্পর্কে চলে যাও, তাহলে মানুষ তোমাকে এমনিতেই সমর্থন করবে, মানুষের সমর্থন তোমার চাওয়ার প্রয়োজন হবে না। এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটিতে আমি যে সকল আলোচনা করেছি এগুলো একান্তই আমার ব্যক্তিগত মতামত। এই সকল ব্যক্তিগত মতামত আপনার ভালো লাগতেও পারে এবং এর বিপরীত মতামত আপনার থাকতে পারে। আমি অবশ্যই আপনার মতামতকে শ্রদ্ধা করি, সম্মান করি। তো আপনি যদি এর বিপরীত কোনো মতামতের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলো বিবেচনা করে আর অন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি বুঝতে পারেন আসলে মানুষ কীভাবে মানুষকে ফাঁদে ফেলে, তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে সামাজিক কোনো বিষয় নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।